যা আশঙ্কা করা হচ্ছিল তাই ঘটল। গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে, মানে ঘটনা ঘটে গেছে। গণভোট এবং জুলাই সনদ বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হয়তো এটাই বিএনপির চাওয়া ছিল, কিন্তু এই বিষয়টি নিয়ে স্পষ্ট প্রশ্ন তুলেছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। শিশির মনির অত্যন্ত ক্ষুব্ধ এবং লজিক্যাল একটি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, যারা গণভোট বাতিলের কথা বলছেন তারা কেন জাতীয় নির্বাচন বাতিলের কথা বলছে না? তার কথা খুবই স্পষ্ট। যদি বাতিল হতেই হয়, যদি সংবিধানে নেই এই প্রশ্ন তুলে, এই ধোয়া তুলে সব কিছুই বাতিল করা যায়, তাহলে শুধু গণভোট কেন বাতিল হবে? 5 আগস্টের পর আরও 135টি অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলোও বাদ যাক। এমনকি যে নির্বাচনের উপর ভিত্তি করে আজ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, সেই জাতীয় নির্বাচনও তাহলে বাতিল হয়ে যাক। এটি কোনো সাধারণ কথা নয়, এটি হলো ফেসিবাদের মতো আচরণ করা একটি সরকারকে সরাসরি আয়না দেখানো। চলুন দেখি এই সংকটের সূত্রপাত কোথা থেকে হলো। সদ্য অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফল বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করা হয়েছে। আর এই রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টেরই একজন আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ। অ্যাডভোকেট শিশির মনির এই রিটের পেছনের আসল রহস্যটি ফাঁস করেছেন। আর মাত্র 10 দিন পরেই নতুন সংসদ বসতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে এসে গণভোট নিয়ে আদালতে চ্যালেঞ্জ করাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শিশির মনিরের সুস্পষ্ট অভিযোগ, এই রিট দায়ের করা হয়েছে সরাসরি বিএনপির সরকারের ইন্ধনে। বিএনপি সরকার নিজে সরাসরি গণভোট বাতিল করতে সাহস পাচ্ছে না, তাই তারা এখন ওই পুরনো আওয়ামী স্টাইলে আদালতের ঘাড়ে বন্দুক রেখে উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। কিন্তু শিশির মনির সাবধান করে দিয়েছেন, এই চেষ্টা হবে একটি চরম রাজনৈতিক বুমেরাং। আজ যখন দেশের সর্বোচ্চ আদালতের দিকে সবার নজর, তখন আদালত থেকে রুল জারি করে বলা হলো, গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়েছে সরকারের কাছে। অ্যাডভোকেট শিশির মনিরের পাশাপাশি জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়েরও অত্যন্ত কঠোর ভাষায় সরকারের এই চক্রান্তের সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, জুলাই সনদ আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য সাধনের চেষ্টা সমীচীন হবে না। এটি হলে দেশের মানুষের সঙ্গে প্রতারণার সামিল হবে। যে জুলাই সনদের উপর ভিত্তি করে হাজার হাজার ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিল, যেই গণভোটে দেশের মানুষ বিপুল ব্যবধানে হাঁ ভোট দিয়ে জুলাই স্পিরিটকে বৈধতা দিল, সেই গণভোটকে এখন বাতিল করার চেষ্টা মানেই শহীদদের রক্তের সাথে প্রকাশ্যে বেইমানি করা। বিএনপি সরকার যদি এই প্রতারণা করে, তবে তারা ফেসিবাদের চেয়েও জঘন্য হিসেবে ইতিহাসে লেখা থাকবে। অ্যাডভোকেট শিশির মনির যে পয়েন্টটি তুলেছেন, সেটি আইনগতভাবে অত্যন্ত স্ট্রং এবং লজিক্যাল। যদি রিটকারী আইনজীবীর দাবি অনুযায়ী ধরে নেওয়া হয় যে সংবিধানে গণভোটের বিধান নেই, তাই এটি অবৈধ, তাহলে 5 আগস্টের পর যা যা ঘটেছে তার সবই তো অবৈধ। এর মধ্যে নির্বাচনও তো আছে, তাই না? সংবিধানে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান ছিল না? তাহলে সেই সরকার তো প্রথম দিন থেকেই অবৈধ। আর সেই অবৈধ সরকারের অধীনে যে নির্বাচন হলো, সেটিও তো অবৈধ। সেই অবৈধ সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জিতে তারেক রহমান আজ প্রধানমন্ত্রী হয়েছেন, সেই নির্বাচনও তো সম্পূর্ণ অবৈধ। তাহলে সরকার কিভাবে শুধু গণভোটকে টার্গেট করে রিট করায়? এটি কি চরম দ্বিচারিতা নয়? শিশির মনির খুব সুন্দর একটা কথা বলেছেন, যে সিদ্ধান্ত হওয়ার তা সংসদে হবে, এটি আদালতের সিদ্ধান্ত নয়। আর মাত্র 10 দিন পরে দেশের নির্বাচিত সংসদ বসতে যাচ্ছে। সেখানে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আছেন। জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হিসাবে সেখানে আছে। যে কোনো আইন, সনদ বা গণভোট নিয়ে যদি কোনো বিতর্ক থাকে, তবে সেটি সেই সংসদে আলোচনা হবে, ভোটাভুটি হবে। এটাই তো গণতন্ত্র। কিন্তু সরকার যদি সংসদকে পাশ কাটিয়ে নিজেদের আজ্ঞাবহ আদালত দিয়ে এটি গণভোট বাতিল করে দেয়, তবে সেই সংসদের আর কোনো মূল্য থাকে না। এটি হলো সরাসরি জনগণের ম্যান্ডেটের উপর একটি বিচারিক হস্তক্ষেপ, জুডিশিয়াল ইন্টারফারেন্স। এখন প্রশ্ন হলো, বিএনপি কেন গণভোট নিয়ে এত ভয় পাচ্ছে? কেন তারা এর বৈধতা চ্যালেঞ্জ করে ইন্ধন যোগাচ্ছে? এর মূল কারণ হলো জুলাই সনদ। এই সনদে এমন কিছু মৌলিক সংস্কার এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলা আছে, যা একটি স্বৈরতান্ত্রিক মানসিকতার রাজনৈতিক দলের জন্য মেনে নেওয়া কঠিন। গণভোটের মাধ্যমে জুলাই সনদ যদি পাকাপোক্ত আইনি ভিত্তি পেয়ে যায়, তবে তারা আর আগের মতো একচ্ছত্র আধিপত্য এবং লুটপাটের রাজত্ব কায়েম করতে পারবে না। আর এজন্যই তারা জুলাই স্পিরিটকে গলা টিপে মেরে ফেলার জন্য আদালতের ঘাড়ে বন্দুক রাখছে। এতদিন আমরা আলোচনা করেছিলাম যে জামাত কেন নীরব, কিন্তু আজকে শিশির মনিরের বক্তব্য প্রমাণ করে জামাত সামনে আর নীরব থাকবে না। আর তারা যে নীরব নেই বা নীরব থাকবে না, তার প্রমাণও পাওয়া গেছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন
ঘোষণা দিলেন যে বিএনপি জামাতকে ডেপুটি স্পিকারের পদ অফার করেছে, তখন সবাই ভেবেছিল জামাত হয়তো খুশিতে গদগদ হয়ে এই অফারটি লুফে নেবে। কিন্তু রাজনীতির ভেতরের খবরটা সম্পূর্ণ ভিন্ন। গত শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাতের ইফতার মাহফিলে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতারের পর সরকারি এবং বিরোধী দলের জ্যেষ্ঠ নেতারা যখন একান্তে চা চক্রে মিলিত হন, তখন সেখানে এক অবিশ্বাস্য পাওয়ার প্লে বা রাজনীতির দাবা খেলা অনুষ্ঠিত হয়েছে। সেই চা চক্রে তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতারা ডাক্তার শফিকুর রহমানকে সরাসরি প্রস্তাব দেন, আগামী 12 মার্চ সংসদের প্রথম অধিবেশনেই আমরা জুলাই সনদ অনুযায়ী আপনাদের দল থেকে একজনকে ডেপুটি স্পিকার বানাতে চাই। আপনারা শুধু নামটা দিন, আমাদের 2/3 সংখ্যাগরিষ্ঠ সদস্যরা সেটাকে পাশ করিয়ে দেবে। সাধারণ কোনো দল হলে এমন একটি রাষ্ট্রীয় প্রোটোকলের পদ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যেত, কিন্তু বিএনপি ভুলে গিয়েছিল যে তারা এমন একটি দলের সাথে ডিল করছে যারা গত 15 বছরের চরম নির্যাতনেও শেখ হাসিনার সাথে আপোষ করেনি। তারেক রহমানের এই লোভনীয় অফারের জবাবে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান যে উত্তর দিয়েছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাস্টার স্ট্রোক হিসেবে লেখা থাকবে। তিনি অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু পাথরের মতো দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন, জামাতে ইসলামী শুধু একটি ডেপুটি স্পিকার পদ নিয়ে সন্তুষ্ট থাকতে রাজি নয়। জামাত নেতাদের পরিষ্কার বক্তব্য হলো, বিএনপি জুলাই সনদকে কোনো রেস্টুরেন্টের মেনু কার্ড বানাতে পারবে না, যেখান থেকে তারা শুধু নিজেদের সুবিধা মতো আইটেমগুলো বেছে নেবে এবং বাকিগুলো ফেলে দেবে। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, জামাত শুধু তখনই এই পদ গ্রহণ করবে যখন বিএনপি গণভোটের ফলাফল অনুযায়ী পুরো জুলাই সনদকে একটি প্যাকেজ হিসেবে বাস্তবায়ন করার গ্যারান্টি বা নিশ্চয়তা দেবে। শুধু পদ নয়, সংবিধান সংস্কারের বিষয়টি সবার আগে নিষ্পত্তি হতে হবে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন ডাক্তার শফিকুর রহমান কেন এত বড় একটি পদ শর্ত সাপেক্ষে ঝুলিয়ে রাখলেন? কারণ জামাত বিএনপির সেই পুরনো শুভঙ্করের ফাঁকি ধরে ফেলেছে। বিএনপি চেয়েছিল জামাতের হাতে ডেপুটি স্পিকারের এই সাংবিধানিক এবং সম্মানজনক পদটি ধরিয়ে দিয়ে বিরোধী দল হিসেবে তাদের মুখ বন্ধ করে দিতে। একবার জামাত এই পদ নিয়ে নিলে পরে যদি বিএনপি জুলাই সনদের অন্যান্য মৌলিক দাবি যেমন পুলিশ ও প্রশাসন সংস্কার বা ক্ষমতার ভারসাম্য বাস্তবায়ন নাও করে, তখন জামাত আর জোরালো প্রতিবাদ করতে পারত না। কিন্তু ডাক্তার শফিকুর রহমান বুঝিয়ে দিলেন, জামাতে ইসলামী ক্ষমতার লোভে অন্ধ নয়। তারা একটি আলংকারিক পদের বিনিময়ে 24 জুলাই বিপ্লবের ছাত্র জনতার রক্তের সাথে কোনো আপোষ বা বেইমানি করবে না। জামাত যে শর্তটি জুড়ে দিয়েছে সেটি বিএনপির জন্য রীতিমতো এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জামাত পরিষ্কার করে বলে দিয়েছে, আগে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি নিষ্পত্তি করুন, তারপর পদের হিসাব। এখন বল সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোর্টে। তিনি অবশ্য এই বল আবার ফেলে দিয়েছেন হাইকোর্টে। যদি তিনি সত্যিই জুলাই স্পিরিটের প্রতি শ্রদ্ধাশীল হন, তবে তাকে পুরো প্যাকেজ বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। আর যদি তিনি টালবাহানা করেন বা কোর্টের ঘাড়ে বন্দুক রেখে গণভোট বাতিলের মতো নোংরা খেলায় মেতে ওঠেন, যেমনটি আমরা আগের পর্বে আলোচনা করেছি, তবে জামাত এই ডেপুটি স্পিকারের পদ তো নেবেই না, উল্টো সংসদের ভেতরে এবং বাইরে বিএনপির জন্য এক ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি করবে। আজকের এই পলিটিক্যাল অ্যানালাইসিসের একেবারে শেষ প্রান্তে আমরা আজকের এই ভেতরের খবরটি প্রমাণ করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন অন্য সব গতানুগতিক রাজনৈতিক দলের চেয়ে আলাদা। একটি দল যারা 25 বছর পর বিরোধী দলীয় নেতার মর্যাদা পেয়েছে, তারা চাইলে খুব সহজেই যে কোনো শর্তে একটি রাষ্ট্রীয় পদ লুফিয়ে নিতে পারত। এরশাদ কিংবা জাতীয় পার্টি হলে এটি করত, কিন্তু ডাক্তার শফিকুর রহমান প্রমাণ করেছেন তাদের কাছে পদের চেয়ে নীতি এবং জুলাই সনদের স্পিরিট অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারেক রহমান ভেবেছিলেন একটি পদ দিয়ে তিনি জামাতকে কিনে নেবেন, কিন্তু জামাত পুরো সিস্টেম বা প্যাকেজ পরিবর্তনের আলটিমেটাম দিয়ে বিএনপিকেই এখন কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।